স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি শিবব্রত বর্মন। আজ আমরা আলোচনা করব রানা প্লাজা বিপর্যয় নিয়ে। 2 বছর আগে বাংলাদেশের সবচেয়ে বড় এই শিল্প দুর্ঘটনায় নিহত হয় 1138 জন। এটি একটি দুঃস্বপ্নের মতো, যার রেশ এখনও কাটেনি। এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশের কাউন্সিলের সাধারণ সম্পাদক রায় রমেশচন্দ্র এবং বিজিএমই এর সহসভাপতি শহীদুল্লাহ আজিম। স্বাগত আপনাদের। রমেশদা, আপনাকে দিয়ে শুরু করি। এই রানা প্লাজার যে বিপর্যয়, এটা এক ধরনের আই ওপেনার, আমাদের চোখ খুলে দিয়েছে। অনেক কিছু আমরা আবার নতুন করে দেখতে হচ্ছে আমাদের। তার মধ্যে একটা হলো আমাদের যে শ্রম আইন। আমরা হঠাৎ করেই আবিষ্কার করলাম যে আমাদের যে শ্রম আইন এতদিন ধরে আছে, যেটা 96 সালে একবার সংস্কার করা হয়েছিল, সেটি আর যুগোপযোগী না। এটা শ্রমিকদের অধিকার রক্ষায় যথেষ্ট কার্যকর না, যে কারণে আমাদের দ্রুত আবার শ্রম আইনটা সংশোধন করতে হলো। কিন্তু আবার যখন সংশোধন করা হলো, তখনও আবার প্রশ্ন উঠল যে এটি আবার সংশোধন করতে হবে, কেননা এটি এখনও শ্রমিক বান্ধব হয়নি। শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এই আইন দিয়ে এখনও সম্ভব হচ্ছে না। একটা প্রশ্ন বারবার উঠছে, সেটা হচ্ছে যে ক্ষতিপূরণ। দেখুন, 2 বছর হয়ে গেল, ক্ষতিপূরণের ইস্যু কিন্তু এখনও শেষ হয়নি। বলা হচ্ছে যে সবাই ক্ষতিপূরণ পায়নি, ক্ষতিপূরণের পরিমাণ কি হবে, এটা কিভাবে নির্ধারণ হবে, এই তর্কটা কিন্তু এখনও থেকে গেল 2 বছর পরেও। এটা কেন হচ্ছে আপনার মনে হয়? ক্ষতিপূরণের ব্যাপারটা আমরা একটা সুনিশ্চিত জায়গায় কেন পৌঁছাতে পারছি না? প্রথম প্রশ্ন হচ্ছে যে শ্রম আইন সংশোধনের ব্যাপারে যে তথ্যটা আপনি দিলেন, এটা পরিপূর্ণভাবে সঠিক নয়। কিরকম? যে 96 সালে আইন সংশোধন হয়েছিল, এটা ঠিক না। এটা না 2006 এবং এই দুর্ঘটনার পরে হঠাৎ করে আমরা আবিষ্কার করলাম আইন সংশোধন করতে হবে, এটাও সঠিক না। কারণ 2008-এ সরকার গঠন করার পরেই মাননীয় প্রধানমন্ত্রী এই শ্রম আইন যুগোপযোগী আইএলও কনভেনশন অনুযায়ী তার জন্য একটা কমিটি করে দেওয়া হয়। সেই কমিটি দীর্ঘদিন ধরে কাজ করে। এই আইনটা সংশোধনের রূপ পেয়েছে ঘটনার পরে, কিন্তু রানা প্লাজা দুর্ঘটনা না ঘটলেও সংশোধনীটা হতো। এখন প্রশ্ন হচ্ছে ক্ষতিপূরণের যে বিষয়টা আপনি বলছেন। ক্ষতিপূরণের অনেকগুলো আইন কিন্তু আমাদের দেশে আছে। 1921 সালের যে দুর্ঘটনা আইন, মারাত্মক শিল্প দুর্ঘটনা আইন, সেটা আছে, সেটার একটাই আছে। আবার শ্রম আইন আগেরটাও ছিল, এখানেও আছে যে 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া, যেটা আমরা মনে করি একটা অবাস্তব এবং গ্রহণযোগ্য না। কিন্তু কেউ নিহত হলে সর্বোচ্চ 1 লাখ টাকা। গার্মেন্টস সেক্টরে আমাদের অনেকগুলি দুর্ঘটনা হয়েছে। স্পেকট্রামে একটা দুর্ঘটনা হয়েছিল দুর্ভাগ্যজনক, হামিমে স্পোর্টস ওয়্যারে হয়েছিল, তারপরে আপনার স্মার্ট ফ্যাশনে হয়েছিল, তাজরিনে হয়েছিল। সবসময় কিন্তু আমরা অ্যাডহক বেসিসে এটা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং আমরা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সবসময় বায়ারদেরকে অ্যাকাউন্টেবল করে এই ক্ষতিপূরণগুলো দেওয়ার ব্যবস্থা করেছি। আমি যেটা মনে করি যে আজও যে প্রশ্নটা আছে, এটা নিয়ে অনেক হয়েছে, এর একটা স্থায়ী সমাধান হওয়া দরকার। সেটা স্থায়ী সমাধানের ক্ষেত্রে আমাদের দাবি, আমরা দীর্ঘদিন ধরে এটা করে আসছি, যে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের জন্য একটা গার্মেন্টস ওয়ার্কার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ড গঠন করা, যে ফান্ডে এটা কেন শুধু আমরা গার্মেন্টস শ্রমিকদের চিন্তা করছি? যেহেতু রানা প্লাজা নিয়ে আলোচনা, এই কারণে আমি বলছি ইট ক্যান বি রেপ্লিকেটেড টু এনি আদার শিল্পেও এই দুর্ঘটনা ঘটতে পারে, আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে ইন আদার সেক্টরস। এখানের প্রশ্নটা আমি তুলছি এই কারণেই, এইটা একটা মাল্টি স্টেক হোল্ডার বিজনেস। আমার প্রস্তাবটা উপস্থাপন করলে আপনারা বুঝতে পারবেন যে মালিকেরা 5 টাকা করে শ্রমিক প্রতি মাসে এই ফান্ডে জমা দেবেন, সরকারও 5 টাকা করে জমা দেবেন, শ্রমিকরাও নিজেরাও 5 টাকা করে জমা দেবে। আর বায়ারদের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ করেছি পার অ্যাপারেল অনলি 10 সেন্টস করে এই ফান্ডে জমা দেওয়া, এবং এই ফান্ডটা পরিচালিত হবে যে স্টেক হোল্ডারগুলো এখানে কন্ট্রিবিউট করতেছে তাদের সমন্বয়ে আইন বিধিমালা প্রণয়ন করা যেতে পারে এক্সপার্টদের নিয়ে।
এই ফান্ডটা ব্যবহার করা যেতে পারে যে ইমিডিয়েটলি যে ইনসিডেন্টগুলো হচ্ছে সেগুলোকে মোকাবেলা করা, এবং এই ফান্ডটা রিটায়ারমেন্ট বেনিফিট বা পেনশন হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এবং আমাদের দেশে এরকম উদাহরণ আছে, চা বাগানের শ্রমিকদের কিন্তু এরকম একটা ট্রাস্ট ফান্ড আছে এবং তাদের এখন 300 কোটি টাকা অ্যাকাউন্টে জমা আছে, তাদের ইকুইটিতে টাচ করা লাগে না, আউট অফ ইন্টারেস্ট কিন্তু তারা এই প্রবলেমগুলো সলভ করতে পারে এবং এই ক্ষেত্রে এটা করা সহজ। ক্ষতিপূরণ আচ্ছা, এরপরে হচ্ছে ক্ষতিপূরণের মানদণ্ড। ক্ষতিপূরণ আমরা পরিষ্কার ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমাদের দাবি দীর্ঘদিন ধরে আছে, লস অফ ফিউচার আর্নিং এর বেসিসে এটা নির্ধারণ হওয়া উচিত। এটা কিভাবে নির্ধারণ হবে, এই প্রসঙ্গটা আমরা আসব, কিভাবে ক্ষতিপূরণটা নির্ধারণ হবে। আমি একটু শহীদুল্লাহ আজিমের কাছে যাই। শহীদুল্লাহ আজিম, আপনারা কিন্তু আপনাদের দিক থেকে একটা প্রশ্ন তোলা হয়েছে, আমি দেখলাম যে ক্ষতিপূরণটা কে দেবে, দায়টা কার? হ্যাঁ, এ বিষয়ে আপনাদের অবস্থানটা কি, এটা আমি জানবো একটা ছোট্ট বিরতি নেওয়ার পরে। আমরা একটা 40 সেকেন্ডের ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরেই ফিরছি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব শহীদুল্লাহ, যে প্রসঙ্গে কথা বলছিলাম যে ক্ষতিপূরণ কে দেবে, দায় কার, এই প্রশ্নটা উঠছে কেন? আমার মনে হয় প্রথমত তো যে উদ্যোক্তা তারই দেওয়া উচিত, যেহেতু এটা মাল্টি স্টেক হোল্ডার একটা সেক্টর, সেখানে সবারই দায়িত্ব আছে। সেখানে ব্র্যান্ড আছে, আমাদের যারা উদ্যোক্তা আছে, সরকার আছে, যেহেতু এটা মাল্টি স্টেক হোল্ডার। আরেকটা ব্যাপার হলো কি, এখন দেখা যাচ্ছে রানা প্লাজার পরে একটা এলোমেলো একটা ভাব ছিল, এক এক লোক এক এক রকম কথা বললো, কিন্তু আইএলও যেটা তাদের তত্ত্বাবধানে তারা একটা ট্রাস্ট ফান্ড তৈরি করলো, সেখানে ব্র্যান্ড আছে, সরকার আছে, উদ্যোক্তা আছে। এখন সবচেয়ে বড় কথা হলো কি, রানা প্লাজা একটা খুব বড় ধরনের দুর্ঘটনার জন্য আমরা অনেক ধরনের স্টেক হোল্ডারকে এর সাথে যুক্ত হতে দেখলাম, কিন্তু আরো যে ছোটখাটো যদি দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রেও কি আমরা দেখবো যে একই রকম দৃশ্যের অবতারণা হবে, যে অনেক সেটা সবসময় এটা ঘটবে না? এটা মালিকরাই বহন করে থাকে, অ্যাক্সিডেন্ট যাই হোক এটা মালিকরাই বহন করে থাকে, শ্রমিকের দায়িত্ব মালিকের উপরে বর্তায়, যেহেতু এটা বিরাট বড় একটা দুর্ঘটনা। এই জন্য কিন্তু সবাইকে সম্মিলিত করা হয়েছে এবং একটা মালিকের পক্ষে সম্ভব ছিল না। মালিক, সবচেয়ে বড় কথা ছিল মালিক কারাগারে অন্তরীণ ছিল, তার সেই বিল্ডিংটা ধসে পড়েছে, যে বিল্ডিংটা বা ভবনটা বিক্রি করে দিবে, মেশিনগুলো বিক্রি করে দিবে, সে কোনো উপায়ও ছিল না। কিন্তু আপনি যে মালিক সংগঠনের প্রতিনিধিত্ব করেন, মালিক সংগঠনের ব্যাপারে দায় নেওয়ার ব্যাপার আছে কিনা? না না, মালিক সংগঠনের কোনো দায় দেওয়ার ব্যাপার নেই, যেহেতু আমার ব্যবসাটা আমার পার্সোনাল। সংগঠনের পক্ষ থেকে কোনো ফান্ড তৈরি করা থাকে না এরকম দুর্ঘটনা? সংগঠনের কোনো ফান্ড নেই। সংগঠনের কাজটা হলো সমস্ত আমাদের যারা সদস্য আছে, যারা এখানকার, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা, ইন্টারন্যাশনাল এবং লোকালি কীভাবে ব্যবসাটা আগে এগিয়ে নেওয়া যেতে পারে সেগুলো দেখা। ফান্ড তৈরি করা সংগঠনের কোনো কাজ নয়, এখানে সংগঠনের কোনো ব্যবসা নেই। আর এটা আমি কথা বলবো, সংগঠন তবে টেক কেয়ার করে, যেমন কোনো মালিকের কোনো দুর্ঘটনা হলে বা কোনো একটা ফ্যাক্টরি যদি সংকটে পড়ে, সেক্ষেত্রেও আপনারা সহায়তা যেভাবে করেন, শ্রমিকদের ক্ষেত্রে এটা করেন কিনা? না, ফ্যাক্টরির জন্য আমরা কিন্তু আর্থিক কোনো সহযোগিতা করি না। মানে ফ্যাক্টরির বেতন ভাতা কিন্তু সে মালিককেই দিতে হবে, এটা কোনো বিকল্প নেই। আমরা তাকে পলিসিগত সাপোর্ট দিই। আচ্ছা আচ্ছা, সেটা আমরা করে থাকি। আর আইএলওর এই আমাদের রানা প্লাজা যেটা হলো, আইএলও একটা ট্রাস্টি ফান্ড তৈরি করেছে, সেখানে আমাদের ব্র্যান্ড, আমরা বিজিএমই থেকে আমরা দিয়েছি, যেখানে আমাদের বিজিএমই কিন্তু দেওয়ার কোনো কথা না। তারপরে আমরা মানবিক কারণে সমস্ত মালিকদের আহ্বান জানিয়েছি, তারা সেই রানা প্লাজার ভিক্টিমের পাশে দাঁড়িয়েছে, সরকার দাঁড়িয়েছে, আমাদের দেশে বিভিন্ন যারা অবস্থাপন্ন লোক আছে সবাই দাঁড়িয়েছে। আমরা অনেক স্টেক হোল্ডারকে দেখেছি। আমি একটা বিরতি নিচ্ছি, অতিথিদের সাথে আরো কথা হবে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি।